হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। আজকে একটা ভ্লগ না, তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে আসছি। তো কথা বলতে আসছি, এখন আমি ওই যে বানায় বানায় হি কথা এইসব বলবো না। আমি আপনাদের সাথে ক্যাজুয়াল কথা বলবো, যেন মানে গল্পের ছলে আর কি কথা বলবো আপনাদের সাথে, যেন আপনাদের মনে হয় যে আসলে মানে আপনার সাথে গল্প করতেছি আর কি। হুম। মানুষ দেখবেন যে এরকম কথা বলতে গেলে আসলে আমি আপনাদের সাথে একটা কথা বলতে চাচ্ছি। আহ, আমার জীবনী এরকম এসব ভাই আমি পারি না ভাই, আমি ভাই, আমি কথাবার্তা বলি। এবং আমার মনে হয় যে আমাকে যেই কয়েকজন মানুষ দেখে বা যে কয়েকশো মানুষ দেখে তার হাজার লাখ বলবো না, কারণ এখনো আমার ওরকম ভিউয়ার্স হয় নাই। বাট আচ্ছা, হাজারের কথা বাদ দেই। তো আসলে গল্পটা এখন শুরু হয় নাই, গল্পটা শুরু হয়েছে 2015 সালের অগাস্টের দিকে, অগাস্ট মাসে। হ্যাঁ, তো আমি ইউটিউবের সাথে আসলে মানে আমি আমার ক্যারিয়ার বলতে কি, মানে ক্যারিয়ার তো বলবো না, মানে আসলে আমি পুরান ঢাকার দিকে আর কি, মানে আরামবাগের দিকে বড় হয়েছি। উইলসিল ফ্লাওয়ার স্কুলে পড়াশোনা করছি, কাকরাইলে। যারা উইলসের আছেন আওয়াজ করেন, যারা আরামবাগ মানুষ আছে যারা দেখতেছেন তারা আওয়াজ করেন একটু কমেন্ট সেকশনে। তো আমার আসলে বড় হওয়া হয়েছে ওই সাইডটাতে, বেইলি রোড, শান্তিনগর, মালিবাগ, ওয়ারি, আরামবাগ, ফকিরাপুল, পল্টন, রাজারবাগ। হ্যাঁ, মানে ওইসব এরিয়াতে অনেক বেশি মানে যাওয়া আসা হয়েছে। তো ওইখানকার ফ্রেন্ডদের সাথে আমার এখনো কানেকশন আছে। আমার কিছু ফ্রেন্ডদের নাম উল্লেখ করতেই হবে, যেটা হচ্ছে অনেক, জুনেদ, আকিব। এর সাথে আমি এখনো, তারপরে আরামবাগের যারা আছে, সীমান্ত, প্রিয়ম, শিহাব, এদের সাথে আমার এখনো মানে আসলে কম বেশি কথা হয়। বড় মানে মানে আমি ওখানে গেলে আমি ওদেরকে ফোন দিবই, এটা কোনো মিস নাই। তো আরেকজন আছে আলমবাগে, সাজিদ। হ্যাঁ, তো তো ওদের সাথে আমার সবসময় বড় হওয়া হয়েছে, এবং ওরা সবসময় আমাকে, সবাই আসলে কোনো না কোনো কিছু শিখাইছে জীবনে, যে আসলে যেমন আমি জুনেদের কাছ থেকে যেটা শিখছি হচ্ছে সবজি খাওয়া শিখছি। আমি সবজি সবজি খাইতাম না। তো ও লেভেলের সময় টাকা বাঁচানোর জন্য হচ্ছে সবজি খাওয়া শিখছি ওর কাছে। হ্যাঁ, এটা একটা মজার কাহিনী। যাই হোক, তো ওইখানে ওই সময় আমি, এটা আপনার 2005-6-এর কথা, তখন হচ্ছে আহ র্যাপ গান দিয়ে আমি শুরু করছিলাম। তো হচ্ছে, তো র্যাপ গান থেকে আসলে আহ, মোটামুটি অনেকগুলো কনসার্ট করছি, অনেক শোজ করছি। এখানে ছবি টবি আসবে স্ক্রিনে, বা এখানে আসবে আমি জানি না। তো অনেকগুলো কনসার্ট শো করছি, কিন্তু আসলে ওই সময়টা আমরা যেহেতু স্টুডেন্টস ছিলাম, অনেক ছোট ছিলাম, আসলে ওই সময়টা আহ, হয়ে উঠতো না। আর ওই সময় যে র্যাপ করে ক্যারিয়ার করতে পারবো এরকম কিছু একটা স্বপ্ন দেখলেও আসলে ওটা বাস্তবায়ন হয় নাই কখনো। তারপরে যখন ছোট করেই বলছেন, আপনাদের বোরিং না লাগে আর কি, আপনাদের যদি বোরিং লাগে অবশ্যই চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে তো যেটা বলছিলাম, তারপরে হচ্ছে আপনার ওখান থেকে আমি চলে যাই হচ্ছে আপনার আরামবাগ থেকে আমরা মুভ করি উত্তরাতে, এবং এই যেখানে আমি বসা এই বাসাতে আমি শিফট করছি। তো মোটামুটি আরো 16-17 বছর আগে। হ্যাঁ, 2000, আমার এত বাজে কেন, 2007-08-এর দিকে মনে হয় আমরা এখানে মুভ করছি। হ্যাঁ, এরকমই হবে। তো ওইখানে এখন আসলে আমার সব ফ্রেন্ড সবকিছু ওখানে। তো আমি তো আসলে মনে করেন এখন কি বলবো, আমার ওদেরকে ছাড়া ভালো লাগতো না। উত্তরায় কাউকে চিনি না। উত্তরা তখন অ্যাকচুয়ালি গ্রাম ছিল, মানুষ এখনো গ্রাম বলে আমি জানি না কেন, বাট তখন অ্যাকচুয়ালি গ্রাম ছিল। আমার বাসা নিচে শিয়াল দৌড়দৌড়ি করতো, এদিকে তখন রাস্তাও একদম পাকা ছিল না। তো এখানে আসার পর আসলে ওই ওই দূরে যে যে আড্ডা দিতাম, কিন্তু আসলে ওই ওই বাংলাদেশের জাম তো তখনও ছিল, আদিকালেও ছিল, এখনো আছে। তো ওই জাম ঠেলে যায়া আইসা আসলে মানে শরীর কুলাইতো না। কারণ ওরা ওখানেই থাকতো, ওরা ওখানেই আড্ডা মারতো, ওখানে বাস চলে যেত। কিন্তু আমার উত্তরা থেকে ওই ওই জায়গায় যাওয়া, আরামবাগ, বেলুড় ওখানে যে বা মগবাজার ওখানে যে আড্ডা মেরে তারপর এখানে আসা, এটা আসলে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি যাওয়া বন্ধ করছিলাম, এবং এই যে আমি খুঁজলাম যে এদিকে আসলে কোনো বন্ধু বন্ধু বানাইতে পারি নাকি। এখন ফেসবুক নতুন নতুন মানে, ফেসবুকটা জনপ্রিয় ছিল, কিন্তু এত এখন যেরকম যেরকম ক্রেজি ব্যাপার স্যাপার এরকম ছিল না। তো তখন যেটা হয়েছে, তো আমি উত্তরাতে এই আহ, আমাদের একটা আগোরা আছে এখানে, এখনো আছে ওইটা। তো 2015 সালের কথা আর কি, 10 বছর আগে, ঠিক 10 বছর আগের কথা।
10 বছর না, 14 সালের কথা, হ্যাঁ 14 সালে। তখন হচ্ছে যে সালমান মুক্তাদির এবং ভাই ব্রাদার্স এরাই ছিল মেইন ইউটিউবে। আমি এদেরকেই দেখছি, এদের ভিডিও দেখছি, আমি এদেরকে চিনি আর কি। তো পরে যেটা হয়েছে যে আমি টঙের দোকানে আমার আসিফ বিন আহমেদের সাথে দেখা হয়, আমি জানতাম না ও উত্তরায় থাকতো। ওর সাথে কথা বললাম, সম্পর্ক ভালো হইলো। ভাই ব্রাদার্সের ভিডিও টিডিও করা শুরু করলাম, রাকিন আফসার, রুদ্রতা আসিন, সাদমান ফায়াজ, সবার সাথে পরিচয় হলো, কাজ হলো। তারপর আস্তে ধীরে সালমানদের সাথে পরিচয় হলো, শমিকের সাথে পরিচয় হলো, তামিমের সাথে পরিচয় হলো, শামীম ভাইয়ের সাথে পরিচয় হলো, এভাবে ইউটিউব কমিউনিটির সাথে পরিচয় হলাম। তো আমি বুঝতেই পারি না যে আসলে কোথা কেমনি কি কই দিয়ে কেমনি কি মিলা ইউটিউবে আসলে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে সবার সাথে। তো আমি তখন ইউটিউব করতাম না, আমি ইউটিউবে কিছুই জানতাম না, আমি বুঝি না আমি, ঠিক আছে। কয়েকটা গান টান ছিল আমার, এই আর কি। তো তারপরে যেটা হয় যে করতে 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 2015 সালের অগাস্ট মাসে কেন জানি মনে হলো যে একটা ইউটিউব চ্যানেল খুলি। ইউটিউব চ্যানেল খোলার পর টানা 1 বছর মনে হয় আমি খালি ভিডিওই দিছি, কোনো ভিউ আসে না, কোনো সাবস্ক্রাইবার আসে না, কিছুই হয় না, সব মিলে মানে 10, 12, 20 হাজার ভিউ হবে না। তো একটা ভিডিও আছে যে ওভার পজিটিভ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, একটা ভিডিও ছিল আমার। এই ভিডিওটা যখন ছাড়ছি, এটা রাতারাতি এত ভিউজ আসছে, ধাপার ধাপ 20-21 হাজার সাবস্ক্রাইবার চলে আসছে আমার চ্যানেলে। আমার হাত পাকা আবার শুরু করছে, আমি বুঝতেছি না কি হইতেছে। এরপর থেকে হঠাৎ করে নাটকে ডাক পাওয়া শুরু করলাম, নাটক টাটক করলাম। আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে এখানে আমার যে জাকিলাভ অফিসিয়াল যে পেজ, যে ইয়াটা ইউটিউব চ্যানেলটা আছে, ওইখানে গেলে আপনারা প্লে লিস্টে গেলে আপনারা দেখবেন নাটক টেলিফিল্ম একটা একটা প্লে লিস্ট আছে, ওখানে গেলে আপনারা মানে 150-200 নাটক দেখতে পারেন। আসলে সব নাটক আসলে করছি, অনেক নাটক, এখন সবগুলো নাটক কই কই যে থাকে, মাঝে মাঝে নাম পাল্টে আপলোড হয়, আমি বুঝিও না কখন কোন জায়গায় কি আছে, বুঝছেন। তো যাই হোক, নাটকের কথায় পড়ে আসি। তো আমার মনে আছে এখনো যে আমি বঙ্গতে ছিলাম তখন, এবং আমার আমার এই প্লে বাটনটা বঙ্গতে আসে। এটা মানে আমি জানি না, এখন আমি পরিষ্কার করে একদম নতুনের মতন রাখার চেষ্টা করছি। এখান দিয়ে একটু কিছু একটা হয়েছে বাসা শিফটিং এর সময়, বাট সমস্যা নাই, আমি এখনো নতুনের মতন রাখার চেষ্টা করছি এটাকে। আমি আমার অ্যানিমালস এর কেজ যখন ক্লিন করি আমি সবসময়, বা আমার রুম যখন ক্লিন করি আমি তখন সবসময় এটা ক্লিন করতে কখনোই বলি, আমি শুরুই করি এটাকে দিয়ে। তো এটা আমি যখন পাইছিলাম, আমি সত্যি কথা আমি এত আবেগী হয়ে গেছিলাম, মানে এটা বলার বাহিরে। আর তখন ইউটিউবের সিলভার প্লে বাটন পাওয়া হচ্ছে একটা অ্যাকচুয়ালি একটা অ্যাচিভমেন্ট ছিল। এখন যেমন মোটামুটি কম বেশি সবার বাসায় আছে, ঠিক আছে। তো আর এখনের গুলো হচ্ছে কেমন জানি সিলভার কাঠের মতন, আমার ওটা ভালো লাগে না। এইটা একটা অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড ফিলিং দেয়, এটা খুব কম মানুষের কাছে আছে, অনেকের কাছেই আছে কিন্তু খুব কম মানুষের কাছে, মানে গুনতে পারবেন আর কি, এরকম একটা অবস্থা। তো আই এম রিয়েলি হ্যাপি এন্ড আই এম রিয়েলি ব্লেসড যে আহ, আমি ওই সময় আসলে আহ, অনেক মানুষের আসলে হাসির কারণ হইতে পারছি। আমি কমেডি ভিডিওস দিয়ে আসলে ইউটিউবে শুরু করছিলাম, এবং আমার একটা ডায়লগ ছিল যেটা আসলে অনেক বছর দেই না, আমি ভাবছি যে আজকে এই ভিডিও দিয়ে দিব, সেটা হচ্ছে এই বেবে আই লাভ ইউ। তো এই ডায়লগটা বেসিক্যালি আমি আমার প্রথম ভিডিওতে আসলে অজান্তে দিয়ে ফেলি। এটা যে মানুষ আসলে এরকম ভালোবাসা দিবে, আসলে এটা আমি আসলে কল্পনাই করি নাই। তো অনেক মিট আপস করছি, গার্লফ্রেন্ডদের সাথে শোজ করছি, অনেক ভালো সময় কাটাইছি, এটা মানে বলতেই হবে। মানে এরকম একটা সময় গেছে যে আসলে বাসা থেকে বাইরে হইছি, মানুষ ছবি তোলার জন্য পুরো পাগল হয়ে যেত, এরকম একটা অবস্থা ছিল। এখন অনেক ওদের মধ্যে অনেকেই আসলে ইনফ্লুয়েন্সার মডেল হয়ে গেছে, তো এখন আর ওরকম ছবি টবি তুলে না কেউ, ঠিক আছে। তো যাই হোক, তো এটাই বলতে যাচ্ছি যে আসলে সময়টা যে কিভাবে এত তাড়াতাড়ি চলে গেল, এটা আসলে মানে বইলা বুঝাতে পারবো না। তো তারপরে ইউটিউব থেকে আসলে কোনো একটা কারণে আসলে ব্রেক নেওয়া হয়, সরি ব্রেকটা কাটটা নিতাম না, এটা ওয়ান টেক ভিডিও বানাইতাম, কিন্তু আমার এই মাইক্রোফোনটা একটু ঝামেলা করতেছে, নতুন মাইক্রোফোন কিনতে হবে। কারণ এটা আবার হঠাৎ করে সেদিন ভিডিও শুট করছি, পুরার একটা ভিডিও শুট করছিলাম, কোনো অডিওই আসেনি, কিন্তু মাইক কিন্তু অন ছিল, সেই জন্য আমি গেছি আবার চেক করতে। তো ইউটিউব থেকে আসলে কোনো না কোনো কারণে কেন জানি ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, কারণ অনেক সিচুয়েশন আসছিল যে যেগুলো আসলে ভালো লাগতেছিল না, এবং
আমার ফ্রেন্ড, আমি সবসময় চেষ্টা করছি আমার সব ফ্রেন্ডদেরকে আসলে যেভাবে হোক, বা ফ্যান্স বা ফ্যান্স বলবো না, আমি আসলে ফ্যামিলি মেম্বার্স বলি, এবং সবাইকে আমি সাপোর্ট করার চেষ্টা করছি। আমি সবসময় মানুষকে ইন্সপায়ার করার চেষ্টা করছি। আমার আসলে ডিমিন করতে ভালো লাগে না, ডিমিন হইতেও ভালো লাগে না। হ্যাঁ, তো নেগেটিভ কোনো কিছুই আসলে আমার ভালো লাগে না, এটাই হচ্ছে সত্যি কথা। তো এই জন্যই দেখবেন যে আমরা যদি আমার ফেসবুকে থাকেন, দেখবেন যে আমি দিনে মনে হয় 500টা মিম শেয়ার করি, কারণ আমি ঘুম থেকে উঠলে ফেসবুকে সবসময় দেখি যে এই হচ্ছে ধর্ষণ, এই খুন, এই চুরি, এ এরে মারতেছে, ও ওরে মারতেছে, এ একে পিটাইতেছে। ভাই, এই দেখ, সকাল থেকে মুডটা নষ্ট হয়ে যায়, মন খারাপ থাকে, দিনটা খারাপ যায়। এই জন্য আমি সবসময় সারাদিন মিম শেয়ার করি, যে একদম ভাষায় বেলি মিম শেয়ার করি, কারণ আমার ওই ভিডিও শেয়ার করার কারণে যদি কেউ একটু হাসে, কারো যদি একটু ভালো সময় কাটে, ওইটা তো আমি আমি মনে করি যে আমার আসলে আমার সাকসেস। হ্যাঁ, তো ইউটিউব থেকে একটা বিশাল বড় ব্রেক নেই 2017-18 দিকে, এবং একটা দুটা ভিডিও হয়তো ছাড়ছিলাম শখে, বাট কখনো রেগুলার ভিডিওস করা হয় নাই। তারপরে এই চ্যানেলটা আসলে ধীরে ধীরে পুরাটাই আসলে অচল হয়ে যায়। এটা এখনো আছে যদিও, বাট এই চ্যানেলের আসলে ওরকম রিচ নাই। তো তারপরে আহ, আমি মোটামুটি মিডিয়ার থেকে একটা বড়সড় গ্যাপ নিয়েছিলাম, 2-3 বছর কোনো কাজই করিনি। তারপরে তো করোনা আসলো। তো করোনার সময় আমি একটা ফিল্মের কাজ করছি, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। তো ওই ফিল্মের কাজটা করতে গিয়ে আসলে আমি আমার ওয়াইফের সাথে পরিচয়, এবং আমার ওয়াইফ, মানে যে, মানে এখন ওয়াইফ আমার, তাকে আমি বিয়ে করি 2020, সরি 21-এর লাস্টে আমাদের বিয়ে হয়। এবং মার্শাল্লাহ আমরা এখন অনেক হ্যাপি আছি, অনেক ভালো আছি। আমাদের একটা সুন্দর একটা ফুটফুটে কিউট একটা মেয়ে হয়েছে, মার্শাল্লাহ মার্শাল্লাহ। তো এরপরে আসলে লাইফটা অন্যদিকে টার্ন করছে। তারপরে আমি আবার কিছু কাজ টাজ করা শুরু করলাম, মিডিয়াতে ব্যাক করা শুরু করলাম, কিছু নাটক টাটক করলাম। কিন্তু আমার সবসময় মনটা না, মানে ইউটিউবেই পড়ে থাকতাম, জানি না কেন। আমার মনে হতো যে ঠিক আছে, আমি আবার শুরু করবো, শুরু করাই হচ্ছিল না। তো এই 2024-এ, চব্বিশে না, 24 সালে, হ্যাঁ এই 24 সালে আমরা আবার ফুল ফ্যামিলি আমরা দুবাই ঘুরতে গেছি। আব্বু নিয়ে গেছে, আমি এত টাকার মালিক না। তো আমরা সবাই ফুল ফ্যামিলি আমরা দুবাই ঘুরতে গেছি। তো তখন ভাবলাম যে ঠিক আছে, ব্লগ করি, কি আছে। আর আমরা ততদিন আমার মেয়ের চেহারা আমরা ফেসবুক ইউটিউব কোনো জায়গায় আমরা রিভিল করিনি, অলমোস্ট 1.5 বছর বয়স তখন। তা আমরা কোথাও রিভিল করি নাই। তো যেহেতু ব্লগ বানাইছি, আমি ভাবলাম যেহেতু আমাদের ঘোরার প্ল্যান অনেকদিন পর আসলে মানে নর্মাল হয়েছে, পুরো পৃথিবীটা সবকিছু নর্মাল হচ্ছে, তো আমরা পুরো পৃথিবী ঘুরবো এটা প্ল্যান করছি। এবং ঘুরতে ভাই আসলে অনেক টাকা লাগে না, অনেক মাস মনে করে টাকা অনেক লাগে, আমরা আসলে ল্যাভিশ ঘুরি না। একটা মোটামুটি একটা সুন্দর ক্লিন হোটেলে থাকলেই হয়, এবং ওই দেশ আমরা হাই রেটে ঘুরবো, রিক্সা দিয়ে ঘুরবো, তো লোকাল ট্রান্সপোর্ট ইউজ করবো, হ্যাঁ লোকাল খাবো। আমি যদি প্রথম যে 5 স্টারে যাই ভাই, তাহলে তো তো অনেক টাকার মালিক হতে হবে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে মানুষ লাক্সারি শো করতে পছন্দ করে সোশ্যাল মিডিয়াতে। আমি এমন না যে আমি লাক্সারি শো করি না, আমি যে দূর আমার সামর্থ্য শো করার আমি অতটুকু দেখাইছি। আমার মনে হয় না আমি অনেক 5 স্টার হোটেলে, বা আমি সারাদিন খাই এরকম আমরা কেউ দেখবে না লাইফ জীবনও। আমি লে মেয়েদের মানে একবার গেছি বিয়ের দাওয়াত খাইতে, আমারই তো আমি কখনো যাইনি, আমার এই পার্কিং থেকে পালাই গেছিলাম আমি। তো আমার আসলে এইসব জায়গায় টাকা খরচ করতে আমার একটু গা চুলকায়। হ্যাঁ, আমার মনে হয় যে এটা যারা বেটার কিছু করতে পারি, আমরা একটা সবাই মিলে একটা ভালো জায়গায় খাইতে পারি। হ্যাঁ, কম টাকায়ও ভালো কিছু করা যায়, এটা আসলে অনেকে বিশ্বাস করে না, কিন্তু এখন যেহেতু শো অফের জমানা, শো অফটাই আসলে বেশি করতে চাই। এটা সবার যার যার মানে ব্যক্তিগত বিষয়, এইসব বিষয়ে আমরা কথা না বলি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটা চ্যানেল খুলি, নাম দিছি ডেইলি লাইফ উইথ আহমদ। যেহেতু আমার নাম আহমদ, আমার মেয়ের নাম আহমদ, আহমদ আছে, আমার ওয়াইফ আহমদ না, বাট আহমদ হয়ে গেছে আর কি। তা আমরা আমাদের ডেইলি লাইফের ব্লগিং করতাম আর কি, কই যাচ্ছি, কি করতেছি, ঘুরতেছি ফিরতেছি। আসলে ওই ভিডিওগুলাতে আমার চ্যানেলে মানে 100-150 সাবস্ক্রাইবার ছিল, এবং আমার এই চ্যানেলটার নামই ছিল ডেইলি লাইফ উইথ আহমদ। এবং এরাতে আমরা তারপরে শ্রীলঙ্কা যাই, মালদ্বীপ যাই, নেপাল যাই। ব্লগে 15টা ভিউ আসতো,
করোনার মধ্যে মানে 3টায় আমার আসতো, কারণ আমার 2টা চ্যানেল প্লাস আমার ওয়াইফের একটা চ্যানেল আছে। আমাদের ভিউ আসতো 3টা, তো 12টা ভিউ আসতো সব মিলাই, 12, 13, 14টা ভিউ আসতো, 20টা ভিউ আসতো, হাইয়েস্ট মানে 100 ভিউ আসতো, ঠিক আছে। তো একটু ডিমোটিভেটিং লাগতেছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে ইউটিউবের যে একটা ব্যাপার, যে আসলে আপনার কনসিস্টেন্ট থাকতেই হবে। আহ, অনেক কাছের মানুষই আসলে ডিমোটিভেট করার চেষ্টা করছে, বলছে যে আরে হবে না, বাদ দেন, এগুলো করে লাভ নাই, হ্যান নাই, আর মানুষ তো মানে আজারা কথা বলতেই থাকে। যাই হোক, মানে এরপরে হচ্ছে আপনার এসপির সাথে একটা ভিডিও করি, এই ডেলি ব্লগিং এর কারণেই এসপির বাসায় গেছিলাম, চাঁদপুরে, ওখানে একটা ডেলি ব্লগিং করি। তো ওই ভিডিওটা মোটামুটি 1 লাখ ক্রস করছে, যেটা কারণে আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পাইছে আর কি। তো আমি এটার জন্য সারা জীবন এসপির কাছে কৃতজ্ঞ থাকবো, যে ও আসলে যে এই সাপোর্টটা করছে, এটা আসলে অনেকেই করে নাই যারা করতে পারতো, এবং আমি এক্সপেক্ট করি না। কারণ হচ্ছে ওরা তো দায়বদ্ধ না আমাকে আমাকে উঠায় দেওয়ার, বা আমাকে আমার জিনিস শেয়ার দিতেই হবে, ওদের ভালো লাগলে শেয়ার দিবে, এরকম একটা বিষয়। এর ভিতরে আমি আসলে অন অফ, তারপরে আর অনেকজন পেট লাভার্স, যারা পেট ব্লগার আছে, ওদের সাথে আমার পরিচয় হইতে হইতে, এবং একটা মজার কথা বলি, আসলে অনেকে জানে না, বাট আমার যে বাসা, আমি আলাদা একটা বাসা নিয়েছিলাম জাস্ট ফর পেটস। হ্যাঁ, তো আমার এইটা আমাদের নিজেদের নিজেদের ফ্ল্যাট, আমাদের পিসের বিল্ডিং এ আমি ভাড়া থাকতাম, যে কারণে হচ্ছে একটা রুম পুরা ছিল পাখির, একটা রুম পুরা ছিল মাছের, আরেকটা রুমে ছিল আমার এই যেরকম ওয়ার্কিং স্পেস, একটা আমার বেডরুম ছিল। মানে মনে হইতেছে 4 বাসা মানে অনেক বড়, বাঙালিরা মনে করে যে 4 বাসা মানে অনেক বড়। ভাই 4টা রুমেও ছোট ছোট পাখির বাসার সমান রুম করেও 4টা বানানো যায়, এত বড় না ফ্ল্যাট। তো যাই হোক, তো ওই বাসায় আসলে যারাই গেছে, যারাই আসছিল, তারা সবাই জানে যে আসলে আমি অনেক আগের থেকে অ্যানিমালস পালি, এবং আমি আরামবাগের কথা যে বললাম, আরামবাগের ছাদে বলেন, বেলি রোডের ছাদে বলেন, আমরা বেলি রোডে থাকতাম আরামবাগের আগে, ওইখানে বলেন আমার এত বড় বড় পাখির খাঁচা ছিল, এভিয়ারি টাইপ, যেগুলা আমার মনে হয় না আরো, এটা মানে 20-25 বছর আগের কথা বলতেছি, ওই সময় এভিয়ারি টাইপের আহ হয়তো অনেকেরই ছিল, আমার আসলে আইডিয়া নাই, এই জন্য বলতে পারবো না, কিন্তু আমার ছিল, আমি এতটুকু বলতে পারবো। এবং ওখানে আমি ওই সময় বার্জি ওগুলোই পালতাম আর কি। হ্যাঁ, বার্জি টার্জি, মুনিয়া পাখি পাওয়া যেত, তখন তো মুনিয়া পাখি ব্যান্ড বা এইসব আমি ধারণা ছিল না 20-25-30 বছর আগে। তো যাই হোক, ছোটবার থেকে আসলে অ্যানিমালস এর প্রতি একটা ভালোবাসা ছিল, যদিও কুকুর আর বিড়াল একটু ভয় লাগে, কুকুর ভয় লাগে, আর বিড়াল হচ্ছে লোম উঠে, আমার মেয়ের জন্য ভয় লাগে। যাই হোক, তো জামা কাপড় নষ্ট হয়ে যায়, ক্লিন করার একটা ইয়া লাগে, বাট আমার এমন না যে আমি হেট করি, আমার বিড়াল খুব পছন্দ, কুকুরও খুব পছন্দ আমার। এছাড়া হচ্ছে আমি সব প্রজাতির প্রাণী আসলে আমি খুব পছন্দ করি, এবং আমি যখনই বিদেশ যাই, যে কোনো দেশেই ঘুরতে যাই না কেন, বা যেখানেই যাই না কেন, আমি ওই দেশে সবসময় ঘুরা তো হবেই, কিন্তু আমি 2টা দিন সবসময় আলাদা রাখি, সাফারি বা জু বা কোনো অ্যানিমাল স্যাংচুরি আছে না কিনা ওগুলা ঘোরার, এবং হচ্ছে আহ, আহ, এইগুলা ঘুরলে আসলে জানা যায় এবং বোঝা যায় আসলে পৃথিবীতে কত ধরনের প্রাণী আছে, বা ওদেরকে কিভাবে রাখা যায়। এবং বাংলাদেশের জু এর কথা আসলে কি বলবো আমি জানি না, চাইলেই একটু সুন্দর করা যায়। এখন ইয়াং কিছু ছেলেপেলে আছে যারা হচ্ছে অনেক ট্যালেন্টেড, ওদেরকে নিয়ে যদি আসলে বাংলাদেশ জু, মিরপুর যে জুটা আছে, ওরা যদি আসলে কোলাবোরেশন করে একটা সাফারির মতন বানাইতে পারে, আমার মনে হয় যে এটা ফরেনার্সদেরকেও আসলে অনেক আগ্রহিত করবে বাংলাদেশে এসে ভিজিট করার জন্য। এবং আমরা যেও হচ্ছে দেখে ভালো লাগবে যে মানে বন্য পরিবেশ তৈরি করে, আহ এরকম দুবাইতে গেলাম, যে দুবাই বা যে থাইল্যান্ডে গেলে দেখবেন যে ওখানে পুরো ওপেন, কোনো পোষা মানে কাউকে ডিস্টার্ব করছে না, কোনো মানুষ ডিস্টার্ব করছে না। অবশ্য বাংলাদেশে একটা প্রবলেম হচ্ছে যে আমরা যদি এখন খোলা রাখি, মানুষ যে এরকম বাদাম বান্দরে বাদাম উড়ায় মারবে, কলা উড়ায় মারবে, এইসব ব্যবহার আসলে মানুষের চেঞ্জ করতে হবে আমার যা মনে হয় আসলে। যে তারপরে দেখবো যে সিংহরে খোঁচা মাইরা নিজেই পড়ছে, তারপরে সিংহ পায়ে কামড় দিয়ে, এরকম হইতেই পারে। ইন্ডিয়াতে এরকম করার চেষ্টা করছে, ইন্ডিয়াতে 2-3 জনের পা কামড় দিয়ে একজন তো খেয়েই ফেলছে মনে হয়, আমি যা দেখলাম আর কি ভিডিও। আসলে আমাদের সবার আসলে সব দিক থেকে চেঞ্জ হইতে হবে এবং আন্ডারস্ট্যান্ডিং হইতে হবে আমার যা মনে হয়। তো যাই হোক, আমি আসলে ইউটিউব ছাড়ছিলাম, মানে এই চ্যানেলটা আসলে আমি ভাবছিলাম যে আর কন্টিনিউই করব না, এখনো কন্টিনিউ করছি না, বাট আমি ইউটিউবে যে আবার ব্যাক করবো এটা কখনোই ভাবি নাই। এবং আমি জানি না কে বাংলাদেশের কে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেয়, বাট আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে এমন কেউ নাই যে বলতে পারবে
যে আমি তাদের কমেন্টের রিপ্লাই দেই নাই। আমি সারা রাতে প্রতিদিন সন্ধ্যা রাতে আমি বসি 1 ঘন্টা সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য। আমি অনেক কিছু রিপ্লাই না লিখতে বললে আমি একটা হার্ট হলেও দেই। আমি এটাই বুঝাই যে আমি আপনাদেরকে, আপনারা যেহেতু আমাকে সময় দিচ্ছেন, আমার ভিডিওস দেখতেছেন, এই 10 মিনিট 12 মিনিট 20 মিনিট এই ভিডিও ছাড়ি, এগুলা পুরা দেখেন না বা দেখেন আমি জানি না, বাট যারাই দেখতেছেন সময় নিয়ে দেখতেছেন, লাইক করতেছেন, অনেকে এখন এখন ইদানিং অনেক মানুষ কমেন্ট করতেছে, আলহামদুলিল্লাহ। আমি আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদা জানাই যে আসলে আপনারা সবাই, আপনাদের কারণেই আসলে বেসিক্যালি আমি আরো ইন্সপায়ার্ড হই। কারণ এই সারাদিন কাজ কইরা বাসায় এসা টায়ার্ড হয়ে ভিডিও বানায়, এডিট কইরা, এক্সপোর্ট কইরা, আপলোড দিয়া, এসইও কইরা, হ্যান কইরা ত্যান কইরা আসলে মোটামুটি ভালো রাত হয়। তো ওই পরের দিনে ভিডিওটা সন্ধ্যায় ছাড়ি, বা এরকম হয় 2 দিন আগে করে রাখছি তারপরে ছাড়ি। কারণ নাহলে আসলে ডেলি ব্লগিংটা আসলে কিভাবে করবো আমি জানি না। ডেলি করতে গেলে আসলে সম্ভব না। মাঝে মাঝে এরকম হয় যে দাওয়াত থাকে, বা কোনো কাজ থাকে, বা কোনো ইভেন্ট থাকে, বা সিক থাকি, তখন হচ্ছে ভিডিও দিতে পারি না। ওইটার জন্য আমি খুবই খুবই দুঃখিত। এবং আমি এটাও জানি যে আসলে বেশ কিছু মানুষ আসলে ওয়েট করে আমার ভিডিওর জন্য। তো তাদের সবাইকে, যারা ওয়েট করে, যারা ওয়েট করে না, বা যারা দেখে, বা যারা সাপোর্ট করছে, সবাইকে অনেক 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 এতগুলো ভালোবাসা। আমি আসলে জানি না, আমার অনেক প্ল্যানস আছে এই চ্যানেলটা নিয়ে, এবং আমি চাইলে প্রথম থেকে অনেক সুন্দর কোয়ালিটি ভিডিও দিতে পারতাম, হাই কোয়ালিটি ক্যামেরা, হাই কোয়ালিটি, বাট আমার মনে হয়েছে যে একটা ইউটিউবের জার্নিটাই এটা, যে নর্মাল থেকে শুরু করব এবং প্রত্যেকটা স্টেপ দেখাবো। আমি চাইলে কিন্তু প্রথমে এত বড় ট্যাঙ্ক বানাইতে পারতাম, কিন্তু আমি কিন্তু বানাইনি। আমি ইচ্ছা করে আমি একটা কার্ডবোর্ডের মধ্যে রাখছি। কারণ একটা মানুষ শুরুই হয়তো যার টাকা নাই, বা বা যে পারতেছে না এফোর্ড করতে এত বড় ট্যাঙ্ক, এটা কিন্তু নর্মাল অ্যাটলিস্ট বানাইতে গেলেও অ্যাটলিস্ট 10-12 হাজার টাকা এমনি নিমিশে খরচ হয়ে যাবে। হ্যাঁ, তো তারা কিভাবে শুরু করতে পারবে? আমি এটাই বুঝতে চাইছি যে আপনাদের এমন যেটা একদম এটাতেই শুরু করতে হবে। অনেক মানুষ অনেক কথা বলে যে গাছ লাগান না কেন, প্ল্যান লাগান না কেন, এলা লাগান না কেন, গাপি হওয়ার জন্য কিছুই লাগে না, ফানির মধ্যে সারা দিলি হয়ে যায়। আমি অনেক বছর ধরে পালতেছি। হ্যাঁ, এটা ঠিক যে ওরা প্রপার সবকিছু পায় না, সানলাইট দরকার, প্ল্যান্স দরকার। এককালে কিন্তু এইসব প্ল্যান্স ছিল না, সবাই প্লাস্টিকের গাছই লাগাইছে, তখনও কিন্তু ছিল। সো জমানা পাল্টাইছে, এখন অনেক ওয়াটার প্ল্যান্টস আসছে মার্কেটে, এখন অ্যাভেলেবেল আছে অনেক কিছু, অনেক ধরনের ফিল্টার আসছে, হপ ফিল্টার, ক্যানিস্টার। আমি এগুলা জীবন ওই সময় শুনিও নাই। আমার সারা জীবন ওই যে ওই নীল রঙের গোল বাবল, তারপরে মাছ ধরে বড়শি দিয়ে ওই অক্সিজেন বাইরে, ওই সবই লাগাইছিলাম সারা জীবন, ছোটবেলা থেকে কথা হচ্ছে আর কি। তো যাই হোক, তা আমার মনে হয় যে আসলে আমি এই জন্য আমি প্রত্যেকটা জিনিসই, আমি দেখবেন হ্যামস্টার বলেন বা যাই বলেন না কেন, যেটাই পালছে না, পাখি টাকি সবকিছু আমি একদম ফার্স্ট থেকে, একটা মানুষ শুরু করতে চাইলে কিভাবে শুরু করবে ওইটার থেকে আমি দেখানোর চেষ্টা করি। অনেকে হয়তো অনেক টাকা আছে অনেক মানুষের, ওরা ফার্স্টে অনেক বড় বড় ভালো ভালো কেস বানায়। আমি অবশ্যই ভালো কেস বানাইতে চাই, আর বললেই তো বানানো যায় না। এটা আসলে সময় লাগে, মেধা লাগে, শ্রম লাগে, আরো অনেক টাকাও লাগে। টাকা তো আর উড়ে উড়ে আসবে না, এগুলোর থেকে আসলে রিসাইকেল করে কোনোভাবে বের করে আনা, আসলে আনা লাগে আর কি বিষয়টা। তো যাই হোক, আমি আসলে অনেক কথা বলে ফেললাম। আমি জানি না কারা এই পর্যন্ত দেখছেন ভিডিওটা। যদি এই পর্যন্ত দেখে থাকেন, আপনাদেরকে অনেক 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 ভালোবাসি। এবং আসলে কি বলে আসলে ভালোবাসা প্রকাশ করবো আমি জানি না। এবং আপনাদের সবাইকে, হয়তো আমি জানি না এটার পরে আর ভিডিওস আসবে না কিনা, বা আসতেও পারে। ঈদে হয়তো আমি একটু ব্রেক নিব 4-5 দিনের, কারণ আমার শরীরটা আসলে খুবই খারাপ। আমি আপনাদেরকে দেখাই যে আমার এখন কয়টা ওষুধ খাইতে হবে। এগুলা সব হচ্ছে আমার ওষুধ। আমার মেয়ের পেন্সিল এখানে কই থেকে আসলো? এগুলা সব হচ্ছে আমার ওষুধ। আমার এইগুলোর উপরে এখন জীবন নির্ভর করতেছে। তো আশা করি আপনারা কেউ মন খারাপ করবেন না, আমি তাও চেষ্টা করব দেওয়ার। এবং আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত দেখছেন ভিডিওটা। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং যেদিন 1 লাখ হবে ওই দিন আপনাদেরকে আমি এত বড় একটা গিফট দিব, মানে আমি তখন আসলে আপনাদেরকে এমন একটা জিনিস করবো যেটা আপনারা বুঝবেন যে আপনাদেরকে আমি কতটা শ্রদ্ধা করি এবং কতটা ভালোবাসি। কারণ আমি যখন এই চ্যানেলটা শুরু করছি, যেভাবে আগাচ্ছিল, আমি মনে হচ্ছে যে আমি 5,000 সাবস্ক্রাইবার হবে না। আলহামদুলিল্লাহ 11,000 11,500 সাবস্ক্রাইবার এখন আছে।
এটা তো আমি অনেক খুশি। 11,000 মানুষ যদি একটা রাস্তায় দাঁড়ায়, ওই রাস্তা ব্লক হয়ে যাবে। তো 11,000 মানুষ কিন্তু কম মানুষ না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আছেন, ভালো থাকবেন। প্লিজ কেউ কারো ক্ষতি করবেন না, কাউকে কখনো কষ্ট দিবেন না, এবং সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, একে অপরকে ভালোবাসবেন। নেগেটিভ কিছু শেয়ার করেন না, নেগেটিভ কিছু পারলে দেখিয়ে না। আমি যেমন নেগেটিভ জিনিস দেখা বন্ধই করে দিছি, আমি এখন জাস্ট মিম শেয়ার করি। অনেক লেম লেম মিম হয় মাঝে মাঝে, মাঝে মাঝে অ্যাকচুয়ালি ফানি হয়। তো স্প্রেড পজিটিভিটি, স্প্রেড লাভ, এতটাই আমি বলবো। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখাবে ইনশাল্লাহ আগামী একটা ভিডিও বা ব্লগে। ভালো থাকবেন।